আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর শারীরিক অবস্থার অবনতি, একদিনে 4 বার হার্ট অ্যাটাক। কমছে রক্তচাপ, দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী। হজে যেতে পারবে না 15 বছরের কম বয়সীরা। শিশুদের সুস্থতা ও নিরাপত্তা ভাবনায় সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত। ইতিবাচক বলছেন প্রবাসী বাংলাদেশিরা। শাহজালাল বিমানবন্দরে বসছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক সিস্টেম। মে মাসের মধ্যেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু। দক্ষভাবে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঘরে বাইরে মশার রাজত্ব। খুলনায় প্রতি বছর কোটি টাকা খরচেও মিলছে না সুফল। ক্ষুব্ধ নগরবাসী। জনবল সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। তার সফর ঘিরে সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত থাকার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের উপর সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্ত পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদ এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন, তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ। এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন অ্যান্তনিও গুতেরেস। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তিনি। প্রেস সচিব আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা ইস্যুর বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াবে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহাসচিবের সফর সূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি পাবে। এছাড়া রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের খবরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের হাওয়া। লাখো রোহিঙ্গার সঙ্গে গণ ইফতার অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে রাস্তাঘাট, আশপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিজ ভিটায় ফেরার আকুতি জানানোর অপেক্ষায় আছেন আশ্রয় শিবিরের বাসিন্দারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প 20, চারপাশ অনেকটাই পাহাড় বেষ্টিত। এখানেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। তাই পুরো এলাকায় চলছে প্রস্তুতি। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছে ত্রিপল, তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবেন 18 নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র। তাই এসব স্থানে যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত, বসানো হয়েছে নতুন ইট। একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আশ্রয় শিবিরে আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। আর কথা আছে নাকি ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশ বা এখন বড় আছে, খুশি লাগে তাই আর সাথে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বড় ইন্টারনেট গুটারেস তাই দিয়ে আর বেশি খুশি লাগে। তা আর আলহামদুলিল্লাহ আরে সাফ সুতরা জিন গড়া হর আর সিমাদিন করি তার সুন্দর করে আইবদি আমার বেশি খুশি লাগে মাশাআল্লাহ। নিশ্চয় আছে দে তার লই কিরি দলে বলা ডক্টর ইউনূস লই দিলে আর হস্টকলরে বুঝে হারি বলা আর নান এন্টারভিউ সাইতে কিরি তাই ডক্টর মোহাম্মদ ইউনূসরে আর ওয়েলকাম করি। আশ্রয় শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে যে রুট প্রোটেকশন থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সার্বিক একদম নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর হবে ঐতিহাসিক। রোহিঙ্গাদের সাথে বিশ্ব সম্প্রদায় যে আছেন তাদের পাশে, বাংলাদেশ যে তাদের পাশে আছে প্রমাণিত হচ্ছে। রোহিঙ্গাদের নিজেদের অনুষ্ঠান এটি এবং রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। তাদের যে খাদ্য সহায়তার যে সংকট দেখা দিয়েছে সেই বিষয়েও তাকে ব্রিফ করা হবে। এদিকে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশে সফরকালীন জাতিসংঘের মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই হত্যাযজ্ঞে গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে আর সুষ্ঠু বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওই সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে গত বছরের ২৭ নভেম্বর অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৪ জনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। তারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। এদিন ট্রাইব্যুনাল জানতে চান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারকে কেন আসামি করা হলো। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যায় গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। আগামী ১২ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, তদন্তে আরও যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোকে মানুষ সন্দেহের চোখে দেখছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে দাবি করেন দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচিতে নির্বাচন প্রসঙ্গে আলোচনায় ব্যস্ত রাজনীতিবিদরা। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন অন্যদের পাশাপাশি বিএনপি নেতারাও। বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে কর্মসূচি পালন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের ওসিলায় নির্বাচন পেছানোকে জনগণ সন্দেহের চোখে দেখছে। সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিছু লোভী রাজনৈতিক দল আছে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? একই দিন সন্ধ্যায় বারিধারায় ঢাকা মহানগর হেফাজত ইসলামের ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মুসলমানরাই। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ তার। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমাদের জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংকট নিরসনে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয়, এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয়। এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। দেশে চলমান সংকট কঠোর হাতে নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এদিকে দেশে কোরআনের শাসন না থাকায় অন্যায় অপরাধ সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে আলাদা ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন এই দুই নেতা। ট্রেনিং দেয়
দেশে বিভিন্ন সময় শাসক পরিবর্তন হলেও অন্যায় অপরাধের মাত্রায় তেমন পরিবর্তন আসেনি। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন। তার মতে কোরআনের শাসন না থাকাতেই দেশে অপরাধ সীমা ছাড়িয়ে গেছে। আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোনো গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না, হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত। পল্টনে আরেক ইফতার অনুষ্ঠানে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল বন্ধের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনের সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। শাহবাগের ইরানো যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। শিবিরের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনেরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতেও উত্তাল রাজধানীর শাহবাগ। 5 দফা দাবিতে জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এদিকে ধর্ষকের বিচার 180 দিনের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে 6 দিন ধরে লাগাতার অবস্থানে ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে একাত্মতা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেফতার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। ধর্ষণের জন্য ডেডিকেটেড দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা করে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। নিরস্ত্র পুলিশের উপরে বর্বর হামলা করেছে, বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই লাকি গংদেরকে যারা শাহবাগের কসাই, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হয় নাই? আমরা আমাদের দাবিতে বলেছি যে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এর পাশেই নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সমাজ ব্যবস্থা সেটি যে ধর্ষণের অনুকূল, এই জিনিসটা আসলে আমরা মেনে নিব না। আমাদের যে সোশ্যাল স্টিগমা সেগুলো ভাঙতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। রাতে এই 2 অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিয়ে বাধ্য করা হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী লীগ ইস্যুতে কোনো বিভেদ নেই। যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর। প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। আন্দোলনের নামে যাতে ফ্যাসিবাদীর দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে গণ অভ্যুত্থানের সকল সহযোদ্ধাদের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি। 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের মামলার আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ষণের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি জানিয়ে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এরপর উপদেষ্টা জানান, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানি হচ্ছে।
সেগুলো দমনের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। মেয়েদেরকে যারা উত্ত্যক্ত করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলায় যেন কালক্ষেপণ না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। আপাতত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের PICUতে চিকিৎসাধীন। বুধবার রাতে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বাংলাদেশ সেনাবাহিনী। জানানো হয়, স্ট্যান্ডার্ড ICU প্রোটোকল অনুযায়ী প্রতিদিন শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আরও বলা হয়, বুধবার 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় শিশুটি। পরে CPR প্রদানের মাধ্যমে শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে করা হচ্ছে ডায়ালাইসিস। অন্যান্য জটিলতার পাশাপাশি রক্তচাপও কমেছে। সেনাবাহিনী জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। MBBS BDS ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান চিকিৎসকরা। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। MBBS ও BDS ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদবি যেন ব্যবহার করতে না পারেন তা নিয়ে আন্দোলনে দেশের সব মেডিকেল কলেজ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। এবার হাইকোর্টের রায়ে নিশ্চিত করা হলো MBBS ও BDS ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। রায়ে বলা হয়, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, তবে বৃহস্পতিবার থেকে নির্দেশনা ভঙ্গ করে MBBS ও BDS ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। BMDC 2010 BMDC 29 ধারা অনুসারে এই কথাই বলা আছে যে MBBS শুধুমাত্র MBBS এবং BDS গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না। এটা আবার কার্যকর হলো। এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল, সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার দাবি জানান চিকিৎসকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। এরপর বাকি 4 দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে সচিবালয়ের সামনের সড়কে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে আর এগোতে পারেননি। পরে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা। গানিতে আছে ওইখানে সব পুরুষ অ্যাটেন্ডেন্সরা এসে সারাক্ষণ বসে থাকে এবং সামান্য কিছু হলে 10 জন 12 জন 15 জন 50 জন ছেলে এসে আমাদের উপর আক্রমণ করতে আসে। আপনারা আমাদেরকে রাস্তায় আনার ব্যবস্থা করি না। আমি স্বাস্থ্য উপদেষ্টাদেরকে বলবো, আপনারা ডাকেন, চিকিৎসকদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন, ডিএমএফদেরকে ডাকেন, সেকমোদেরকে ডাকেন, ডেকে শোনেন হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এই সমস্যাটা হচ্ছে। এর আগে 5 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে আন্দোলন আর কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। অটোমেশন করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে অনেকাংশে সহজ হবে এয়ারফিল্ডের নির্দেশনা কার্যক্রম। সিগন্যাল সময় কমে আসায় বাড়বে উড়োজাহাজ ওঠানামা। আগামী মে মাসের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আধুনিকায়নের এই উদ্যোগ যুগান্তকারী জানিয়ে দক্ষভাবে পরিচালনায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়েছে 5 দশক। অত্যাধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়া ও একক এয়ারফিল্ডের কারণে কোনোভাবেই সীমাবদ্ধতা যাচ্ছে না এই বিমানবন্দরের। নানা সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝেই রিশিডিউল করতে হয় উড়োজাহাজ ওঠানামায়। অন্যদিকে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেশন না থাকায় অ্যানালগ পদ্ধতিতে বিমানবন্দরের অ্যাপ্রন পার্কিং কার্যক্রমের বেশিরভাগই ব্যক্তি নির্ভর। এতে ধীরগতিতে চলে সব ধরনের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে অটোমেশন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে আধুনিকতার নতুন সংযোজনে এয়ারপোর্ট পরিচালনা অনেকটা সহজ হবে বলে আশা বেবিচক চেয়ারম্যানের। স্মার্ট সিস্টেম ডেভেলপ করছি যাতে এই একটা রানওয়ে ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ফ্লো ম্যানেজ করতে পারি, আমি ম্যাক্সিমাম এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি। যার জন্য আমার সিস্টেম অটোমেশনের সিএনএস এটিএম যে অটোমেশন সিস্টেম হয়েছে সেটা কিন্তু আমার রেডারের মাধ্যমে কন্ট্রোলিং হবে, যেটার জন্য মার্চ এপ্রিল মে থেকে অপারেশনাল হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার এয়ারক্রাফট যে ল্যান্ড করছে, ট্যাক্সি করছে, পার্কিং হচ্ছে সব অটোমেটেড হয়ে যাবে, যার জন্য আমার ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় ফেলতে পারবো। মূলত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক সার্ভিস, ট্রাফিক ফলো, এয়ার স্পেস ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস ও অ্যালার্টিং সার্ভিস। উইংগুলো অ্যানালগ পদ্ধতিতে সমন্বয় করতে হিমশিম খেতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। অবস্থার উন্নয়নে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে অটোমেশন চালু হলে ফ্লাইট ওঠানামার সংখ্যাও বাড়ানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটোমেশন হলে এফিসিয়েন্সিটা বাড়বে নিঃসন্দেহে, এবং সময় জটিলতা কমবে, এবং যে ভুল বোঝাবুঝিটা এটা অনেকটা কমে যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে ডাটা এন্ট্রিটা খুব সতর্কভাবে করতে হবে, এবং এই জন্য ইনিশিয়াল দিনে আপনি যারা এই এন্ট্রিগুলো করবেন তারা খুব এক্সপিরিয়েন্স লোক হতে হবে। নতুন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের মাঝে প্রশিক্ষণ, নির্ভুলভাবে ফ্লাইট সহ সবকিছুর ডাটা এন্ট্রি ও সার্বক্ষণিক মনিটরিং না হলে বিপর্যয় হওয়ার শঙ্কাও থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরে বেড়েছে মশার উপদ্রব। প্রতি বছর মশক নিধনে সিটি কর্পোরেশন কোটি টাকার বেশি খরচ করলেও মিলছে না সমাধান। এ নিয়ে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের দাবি জনবল সংকটে কাজ করা যাচ্ছে না। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরের নতুন বাজার বস্তি এলাকায় ডোবার আবর্জনা পরিষ্কার হয় না বছরের পর বছর। চারিদিকে অসংখ্য লার্ভা। শুধু এই এলাকা নয়, নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় এমন ডোবা কিংবা বন্ধ ড্রেন। খুলনা মহানগরীতে সম্প্রতি বেড়েছে মশার উপদ্রব। নগরবাসীর অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ সহ নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি মশারি, কয়েল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও সুফল মিলছে না। মশার উৎপাতে আমরা টেকতে পারি না। প্রতিনিয়ত আমাদের দিন রাত 24 ঘন্টা কয়েল জ্বালাইতে হয়। সিটি কর্পোরেশন আসে, আইসা ওই যে ধোঁয়া দেয়, তাতে কাজ হয় না। তথ্য বলছে মহানগরের মশা নিয়ন্ত্রণে প্রতি বছর গড়ে 1 কোটি টাকার বেশি খরচ হলেও খুব একটা সুফল মিলছে না নগরবাসীর। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পরিকল্পনার অভাব, মাঠ পর্যায়ে কর্মরতদের অদক্ষতা ও তদারকির অভাব এবং অর্থ ও ওষুধের অপচয় রয়েছে। ওষুধের মান নিয়ে আমাদের প্রশ্ন আছে। সময়ের ব্যবধানে মশা যে তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য পাল্টিয়েছে, সেটার সাথে আসলে সঙ্গতি রেখে যে ওষুধ ব্যবহার করা দরকার, সেটি হচ্ছে না। অবশ্য মশক নিধনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বল্প জনবলের অজুহাত সিটি কর্তৃপক্ষের। ওষুধের সমস্যা না, আমাদের লোক বলার একটু ঘাটতি আছে। বহিরাগত শ্রমিকরাও আমরা কিছুটা হলো যে আউটসোর্সিং যেটা বলে, তাই দিয়ে আমরা আমাদের মোকাবেলা করতেছি। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে প্রতিদিন সকালে একজন করে কর্মী ড্রেনে মশক নিধন ওষুধ ছিটান, আর বিকেলে একজন ফগার মেশিন দিয়ে ওষুধ দেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরির 2 দিন পর 2.5 মাস বয়সী শিশু সায়ানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে শিশুটিকে তুলে দেওয়া হয় মায়ের কোলে। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলাইদ এলাকা থেকে শিশু সায়ানকে উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় সোনালী আক্তার শিরিন, রাজু কবিরাজ, লিটন মিয়া ও লাভলি বেগম নামে 4 জনকে। পরে বাবা মাকে সঙ্গে নিয়ে গাজীপুরে গিয়ে শিশু সায়ানকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসে পুলিশ। এর আগে গত 10 মার্চ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হয় চিকিৎসাধীন শিশুটি। পরে সদর থানায় অপহরণ মামলা করেন শিশুটির বাবা শিমুল ইসলাম। মূল অপহরণকারী সে হচ্ছে
সোনালী আক্তার শিরিন, তার যে পিসিপিআর বা তার যে মডাস অপারেন্ডি সেটা আমরা লক্ষ্য করে দেখি যে সে গত 1 মাসে সে বিভিন্ন জেলায় রেকি করছে, বিভিন্ন হসপিটালগুলোতে। 4 জনই এই মাদক ব্যবসায়ী, তাদের প্রত্যেকের নামে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ডিএমপি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় এই বাচ্চাটা অপহরণ করে তারা কি করবে সেই প্ল্যান করার জন্য তারা 4 জন যখন একত্রিত হয়েছে তখন কিন্তু আমরা তাদেরকে ধরে ফেলি। ভোরের সময় আরও থাকছে। সাতক্ষীরায় খননের 8 মাস না যেতেই ফের বেড়ি বাঁধে ভাঙন। শিগগিরই সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে প্লাবনের শঙ্কা। জরুরি প্রস্তাব পাঠানোর দাবি পাউবোর। রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ঢাকার 15টি পয়েন্টে ট্রাকে করে এই পণ্য বিক্রি কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। নিজেদের সন্তুষ্টির কথা তুলে ধরে পণ্যের দাম আরও কমানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। কারওয়ান বাজারে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক আসতেই পণ্য কিনতে ছুটে আসেন ভোক্তারা। বাজার মূল্যের চেয়ে কমে ডাল, তেল, দুধ, আটা সহ 19 ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পণ্যের দাম আরও কমানো যায় কিনা সেই দাবি জানিয়েছেন তারা। সিটি গ্রুপটা যাতে সবসময় এটা জন্য দিতে থাকে, এভাবে থাকে, তবে মানুষের, সাধারণ মানুষ এটার জন্য অনেক সন্তুষ্ট হবে। তো আলহামদুলিল্লাহ যদি এইভাবে তারা পুরো রমজান মাস প্রত্যেকটা পয়েন্টে দেওয়া যায়, আপাতত আমাদের মতো নিরহ মানুষ খায়া বাঁচতে পারবো আর কি। মহল্লা তো দাম বেশি 280 টাকা বেছে 2 লিটারেরটা, তো ওই সুবাদে এখানে একটু কম পাইছি, এই কারণে এখান থেকে একটু নেওয়া আর কি। আমরা যারা নিম্নমানের ক্রেতা আছি আমরা একটু কমে পাচ্ছি ওই জায়গাতে। সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রমজানের শুরু থেকে চালানো এই কর্মসূচি। প্রথম রমজান থেকে শুরু করে এ পর্যন্ত আমরা প্রতিদিনই প্রচুর পরিমাণে কাস্টমার পাচ্ছি। কাস্টমাররা স্বতঃস্ফূর্তভাবে আমাদের গাড়ি থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে বাজার মূল্য থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে। রমজান উপলক্ষে প্রেস ক্লাব, কারওয়ান বাজার সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামি মানে সন্তুষ্ট ক্রেতা। রয়েছে মূল্য ছাড় সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজরকাড়া আউটফিট। অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিভ রয়েছে এবারের ডিজাইনে। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের। এবার তো ট্রেন্ড দেখলাম মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। আমাদের কিনছি আমি ওয়ান পিস। সব সময় তুলনায় একটু ডিফারেন্সটাই খুঁজতেছি, পাচ্ছি, কিনতেছি। আমি ঈদ উপলক্ষে ড্রেস কিনতে এসেছি। কালেকশনটা ভালোই লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ওদের কালেকশন নাইস, পাঞ্জাবিতে পাইছি অফার, এখন বাচ্চাদেরটা হচ্ছে কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। আমাদের ঈদের কেনাকাটা খুবই ভালো চলছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। কুপনে থাকছে রয়্যাল এনফিল্ড বাইক, ডাবল ডোর ফ্রিজ, ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট রিটার্ন। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট না থাকায় 1 মাস ধরে সব ধরনের অপারেশন বন্ধ আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। একমাত্র জুনিয়র কনসালটেন্ট বদলি হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। বাধ্য হয়ে অপারেশনের জন্য রোগীদের যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। তবে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়। প্রতিদিন এখানে কম খরচে সরকারি চিকিৎসা সেবা নিতে আসলেও গত 1 মাস বন্ধ আছে সব ধরনের অপারেশন।
হাসপাতালটির অ্যানেস্থেশিয়া বিভাগের একটি সিনিয়র কনসালটেন্ট পদ থাকলেও 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে কেউ যোগদান করেননি। গত 11 ফেব্রুয়ারি জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ডক্টর নুরুন নাহার খানম নদী বদলি হয়ে যশোর হাসপাতালে যাওয়ার পর সে পদটিও শূন্য হয়ে পড়ে। এরপর থেকে বন্ধ আছে অপারেশন। অতি জরুরি পরিস্থিতিতে বেসরকারি হাসপাতাল থেকে বিশেষজ্ঞ ডেকে এনে অপারেশন করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে অপারেশনের জন্য তাদের যেতে হচ্ছে বাইরের হাসপাতাল ও ক্লিনিকে। আমরা বিভিন্ন ধরনের রুটিন সার্জিক্যাল অপারেশন এবং ইমার্জেন্সি অপারেশন বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। রোগীরা অ্যাডমিট হচ্ছে, কিন্তু আমাদের অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে রোগীরা আবার বাসায় ফিরে যাচ্ছে। অপারেশন করতে না পারার কারণেই আজকে দূর দূরান্তে রোগী এসে তারা ফেরত যাচ্ছে। রোগীরা বাইরে ডাক্তার দেখাতে সম্মুখীন হচ্ছে এবং আমরা হয়রানির শিকার হচ্ছি। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা এই বিষয়গুলো সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং তাদের আশ্বাস আছে। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আমাদের হসপিটালের এই যে সংকট যেটা কেটে যাবে বলে আমি আশা করি। কর্তৃপক্ষের তথ্য মতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 3 বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খননের 8 মাস না যেতেই সাতক্ষীরার মরিচচাপ নদীর গোয়ালডাঙ্গা বাজার এলাকায় বেড়ি বাঁধে দেখা দিয়েছে ভাঙন। শিগগিরই পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। মরিচচাপ নদী খননের কিছুদিন পর সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। জোয়ার ভাটায় ভাঙছে বাঁধের বিভিন্ন অংশ। সম্প্রতি ওই এলাকার বেড়ি বাঁধের প্রায় 500 ফুটেরও বেশি জায়গা ধসে নদীতে বিলীন হয়। এলাকাবাসী জানায় বাঁধটি দ্রুত সংস্কার না করলে তলিয়ে যাবে হাজার হাজার বিঘা মৎস্যঘের ও ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হাজারকে হাজার গ্রাম এভাবে ভেসে যাবে, কোটি টাকার সম্পদ মানুষের নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। কষ্টের ভিতরে আছে আমাদের এখানে ভাঙড় এলাকা। ভেঙে যাওয়ার পরে মনে করেন পানি ঢুকছে আর অনেক লোক সবাই ভাষার ভিতরে একটা সাইকোলজি সেন্টারও নাই। এখন যদি ভেঙে যায় তাই এসিল্যান্ড টিউনও কি এই এর ক্ষতিপূরণ দিতে পারবে? আমাদের এই ধরনের চাষ হয়েছে, তরমুজ চাষ হয়েছে, তো এখান থেকে ভাঙে গেলে অলরেডি এইগুলাই এই কৃষকগুলা অসহায় পড়বে। কাল বৈশাখের আগেই, বৃষ্টির আগেই মেরামত করার চেষ্টা করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধটি মেরামতে জরুরি প্রস্তাব পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আর জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের পদক্ষেপ নিতে দেয়া হয়েছে নির্দেশনা। জরুরি কিছু ব্যবস্থা গ্রহণের জন্য যে পদক্ষেপ নেওয়া পানি উন্নয়ন বোর্ড থেকে, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে জিও ব্যাগ বা অন্য কি করা যায়, এটা তড়িৎ ভাঙনের যে অবস্থাটা সেটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আনুলিয়া ইউনিয়ন এলাকায় 16 কোটি 86 লাখ টাকা ব্যয়ে গত বছরের 25 জুলাই শেষ হয় মরিচচাপ নদীর 5 কিলোমিটার খনন কাজ। সময় সংবাদ, সাতক্ষীরা। পুনর্নির্মাণের জন্য 2 বছর আগে ভেঙে ফেলা হয় যশোর সদরের ভৈরব সেতু। এখনও কাজ শুরু না করায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। পাশে একটি বেইলি সেতু নির্মাণ করা হলেও চলতে পারছে না ভারী যানবাহন। এজিলি বলছে সেতুটির নতুন নকশা মন্ত্রণালয় অনুমোদন করলেই শুরু হবে কাজ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নদী তীরে নির্মাণাধীন সেতুর বোর্ড থাকলেও নেই কর্মযজ্ঞ। আশপাশে পড়ে আছে নির্মাণ সামগ্রী। যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকায় যশোর খুলনা মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে বসুন্দিয়া নড়াইল সড়ক। বসুন্দিয়া বাজারের শেষাংশে ভৈরব নদের দক্ষিণে সদর উপজেলা ও উত্তরে বাঘারপাড়া উপজেলা। আর এই 2 উপজেলাকে সংযুক্ত করেছে 180 ফুট দৈর্ঘ্যের ভৈরব সেতু। পুনর্নির্মাণের জন্য 2023 সালে শুরুতে সেতুটি ভেঙে ফেলা হলেও এখনও নির্মাণ শুরু হয়নি। পাশেই একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হলেও চলতে পারছে না ভারী যানবাহন। এতে করে ভোগান্তিতে এলাকাবাসী। এখানে কাঁচামালের বাজার আছে, লিচুর আড়ত আছে, তারপরে কলা, কচু, এভরিথিং যা আছে সবগুলো তো আছে। আর এই গাড়িগুলো এখন এনতে না আসে ওই গুনির ঘাটতে ঘুরে আসে। গুনির ঘাটতে ঘুরে আসার কারণে প্রত্যেক গাড়িতে 7000 8000 করে ডামারেজ যায় আমাকে। এই রোডটা হলে আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি আমরা ঢাকায় চলে যেতে পারতাম অল্প টাইমের ভিতর। ব্রিজ ভাঙার ফলে যে বেইলি ব্রিজটা তৈরি হয়েছে আপনারা দেখতেছেন সাইডে,
ওইটার কন্ডিশন আরো খারাপ। এলজিইডি বলছে সেতুটির নতুন নকশা মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে, অনুমোদন হলেই শুরু হবে নির্মাণ কাজ। আমাদের সাপোর্টিং রোলার ব্রিজের প্রকল্প পরিচালক বরাবর এই ব্রিজের ডিজাইন সংশোধনের জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে। সংশোধিত ডিজাইন আসলেই সেই সংশোধিত ডিজাইন মোতাবেক এই ব্রিজের কাজটি সম্পন্ন করা হবে। এলজিইডি তথ্য মতে প্রস্তাবিত ৮১ মিটার দীর্ঘ ভৈরব সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 10,64,00,000 টাকার বেশি। সময় সংবাদ, যশোর। জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে চলছে ঝিনাইদহের ৬টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, ছাদে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি নিয়ে ভবনটি ব্যবহার করছেন কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। তবে নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানায় স্থানীয় সরকার বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মাণ করা হয় প্রায় ৪০ বছর আগে। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে জরাজীর্ণ। দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, ছাদে দেখা দিয়েছে ফাটল। একই অবস্থা জেলার হরিণাকুণ্ড উপজেলার তাহের হুদা ও ভাইনা, শৈলকুপা উপজেলার মনোহরপুর, সারটিয়া এবং মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়ন পরিষদের। প্রতিটি ভবনের ৩টি কক্ষে চলছে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের কার্যক্রম। ঝুঁকি নিয়ে ভবনটি ব্যবহার করছেন কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশীরা। ঝং টং দইরা রিক্সে আছে, অনেক জনের সেবা দেয়, সেবাটা খুব রিক্স হয়ে যায়। যে কোনো মুহূর্তে মানুষের ছাদ ভেঙে মাথায় পড়তে পারে। ইতিমধ্যেই কিন্তু একজনের মাথায় পড়ে আহত হয়েছে। ইউনিয়ন পরিষদের এই জরাজীর্ণ অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটা স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন প্রয়োজন। নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানায় স্থানীয় সরকার বিভাগ। আমরা বিষয়টি জানিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশা করি সরকারি উদ্যোগের ফলে খুব তাড়াতাড়ি এই বিষয়টি সমাধান করা সম্ভব হবে। ঝিনাইদহের ঝুঁকিপূর্ণ ৬টি ইউনিয়ন পরিষদে প্রতিদিন গড়ে প্রায় ২,০০০ মানুষ সেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মুখ থুবড়ে পড়েছে অটোমেশন পদ্ধতিতে কেরু অ্যান্ড কোম্পানির আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম। বাধ্য হয়ে পুরানো পদ্ধতিতেই কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে দেরিতে মাড়াই শুরু হওয়ায় ও মাঝপথে ১৫ দিন কারখানা বন্ধ থাকায় কমছে চিনির উৎপাদন। মাহফুজ মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এক যুগেও আধুনিকায়নের কাজ শেষ না হয় গেল ২০ ডিসেম্বর ম্যানুয়াল পদ্ধতিতেই আখ মাড়াই শুরু করে কেরু অ্যান্ড কোং। পরে গেল ১০ ফেব্রুয়ারি অটোমেশন চালুর সিদ্ধান্ত নিলেও তা মুখ থুবড়ে পড়ে। এতে ১৫ দিন বন্ধ থাকার পর ২৫ ফেব্রুয়ারি আবারও গতানুগতিক পদ্ধতিতেই শুরু হয় মাড়াই কার্যক্রম। তবে মাঝখানে কাজ বন্ধ থাকায় শুকিয়ে গেছে আখ, কমেছে চিনির উৎপাদন। এরা পরিপূর্ণ করে এখনো রেডি করতে পারেনি, দেন এখন চালু করতে পারে। তবে এটা চালু করলে পারে ক্রাশিং ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা বাড়বে। আখের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাথে সাথে সুগার কমে গেছে, আগে মোনাসিস হবে হয়তো, কিন্তু সুগার কমে যাচ্ছে। কৃষক একটু ক্ষতিগ্রস্ত হইলো, তাদের তো ৩৫ দিন আগে মাঠ কভার হয়ে যেত। নতুন মিল চালু করে নাই, পুরাতন মিল ফের চালু করছে, এতে আমাদের ক্ষতিগ্রস্ত পড়ছে। এর দায়ভার কে নেবে এটা তো আমরা শ্রমিক কর্মচারী বলতে পারবো না। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই অটোমেশন করা সম্ভব হচ্ছে না বলে দাবি কারখানার শ্রমিক নেতার। মিল পেছনের কারণে এবং এই গ্যাপটা 10টার কারণে আবার আছে আমাদের চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে এই আখ চাষ করার জন্য। এটাকে আবার কিন্তু ১-২ বছর সময় লাগবে এটাকে কাটিয়ে উঠতে। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে এটা তার দায়িত্ব নয় বলে এড়িয়ে যান তিনি। আমার প্রজেক্ট না, যখন কমপ্লিট হয়ে ২ বছর চলবে তারপর ১০২ কোটি টাকা ব্যয়ে কেরুর অটোমেশন কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। এ পদ্ধতিতে দৈনিক ১৫০০ মেট্রিক টন আখ মাড়াই করা সম্ভব। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। রাজধানীতে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির জেরে ২ জেলায় পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে জুলাই বিপ্লবী ছাত্র সমাজ। এ সময় তারা দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার সহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবি জানান। এদিকে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশ হামলা করেছে অভিযোগ তুলে দোষীদের শাস্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের ব্যানারে শহরের চৌরাস্তায় এই কর্মসূচিতে পেশাজীবী ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন। চাঁদপুরের ফরিদগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করার ঘটনায়
পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গুতকালিন্দিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের অভিযোগ ওঠে শাওনকারী নামে ইউনিয়ন ছাত্র দলের সভাপতির বিরুদ্ধে। পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে সে বাগবিতণ্ডায় জড়ায়, এমনকি পুলিশের মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। উপপরিদর্শকের সঙ্গে খারাপ আচরণও করে সে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর অভিযুক্ত যুবককে আটক করা হয়। এরপর পুলিশের কাছে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা হওয়ায় গ্রেফতার দেখানো হয়। এদিকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে দক্ষিণ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অভিযুক্ত শাওন কাবিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জ বন্দরে নিরাপত্তা কর্মীদের বেঁধে একটি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় নগদ টাকাসহ 20 লাখেরও বেশি টাকার সম্পদ লুট করেছে ডাকাত দল। উপজেলার মদনপুর এলাকায় MS আল ফাহাদ ট্রেড লাইন্স কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে। নৈশ প্রহরী জানান, বুধবার 10 থেকে 12 জন ডাকাত অস্ত্রের মুখে কারখানার 6 নিরাপত্তা কর্মীকে জিম্মি করে ভেতরে ঢুকে তাদের হাত পা বেঁধে ফেলে। পরে সিন্ধুকে রাখা নগদ 10 লাখ টাকা, কোরবানির জন্য পালিত একটি গরু, একটি জেনারেটর ও CCTV ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। শরীয়তপুরের নড়িয়ায় জিও ব্যাগ বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন বাল্কহেডের ভেতরে থাকা 2 কর্মচারী। ফায়ার সার্ভিস জানায়, মহসিন এক্সপ্রেস নামের বাল্কহেডটি জিও ব্যাগ নিয়ে উপজেলার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। এর সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিও ব্যাগ বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাতে বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তে পানিতে তুলে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা 2 কর্মচারী নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদারীপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ভোর থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে নিখোঁজ কর্মচারী ও বাল্কহেডটির এখনও সন্ধান মেলেনি। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। স্বামী, আপনাকে ধন্যবাদ। ধনীরা জাকাতযোগ্য সম্পদের যথাযথ জাকাত দিলে দেশে গরিব ও দরিদ্র মানুষ আর থাকবে না। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনারে এ কথা বলেন জেলা প্রশাসক ফরিদা খানম। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ক বিভাগের পরিচালক মহিউদ্দিন। এ সময় বক্তারা বলেন, জাকাত ধনী ও দরিদ্রদের বৈষম্য দূর করে। ধনীদের জাকাত দানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সিলেটে ভারতের সীমান্ত পথে আসা 12 কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, কয়েক বছরের মধ্যে ভারত থেকে অবৈধ পথে আসা এটি সবচেয়ে বড় চোরাচালান। প্রতাপপুর ও সংগ্রাম বিওপি সহ আশপাশের এলাকা থেকে চালানটি জব্দের পর 9টি ট্রাকে করে এসব পণ্য সীমান্ত এলাকা থেকে 48 বিজিবি সদর দফতরে নিয়ে আসা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা, চাল, চিনি ও ফলসহ নানা প্রসাধনী সামগ্রী। জামালপুর পৌরসভার পয় নিষ্কাশনের একমাত্র বংশখাল পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। বুধবার এ অভিযানের উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। শহর ও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের একমাত্র খালটি দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় ভরাট হয়ে থাকায় আগামী বর্ষা মৌসুমের আগে জলাধারটি পরিষ্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।
সুন্দরবনে পরিবেশ বান্ধব ট্যুরিজম কেন্দ্রগুলোর পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্টগুলো। এতে বনের ওপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। নিয়ম ও আইনের আওতায় এনে সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় পর্যটন সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিস্তীর্ণ সুন্দরবনের কোল ঘেঁষে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট দৃষ্টিনন্দন কটেজ। এসব কটেজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে বন সংলগ্ন এলাকার আর্থসামাজিক দৃশ্যপট। বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। দোকান, হোটেল, নৌকা চালনা, পণ্য বাজারজাতকরণ, গাইড সহ অন্যান্য পর্যটন সেবা পেশায় যুক্ত হয়েছেন তারা। স্থানীয়রা বলছেন, বছর কয়েক আগেও বন ছাড়া বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ঝুঁকি নিয়েই বনে যেতেন তারা, জড়াতেন অপরাধেও। টুরিস্ট আসাতে আমরা আসলে আমাদের কর্মসংস্থান বেরোইছে, আমাদের পেটে ভাত ঢুকতেছে, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড আমাদের একটা ভালো লাইফ লিড করতে পারতেছি, যেটা আগে আমরা পারতাম না। রিসর্ট হওয়ার পর থেকে আমাদের যাতায়াত খরচটা অনেকটা বেঁচে গেছে এবং আমরা ন্যায্য মূল্যে মাছের দাম পাই। আমরা মধু বা মাছ যেটাই আনি তার চাইতে মনে করেন দ্বিগুণ পাইতেছি। আগে বেচতাম মনে করেন 400 টাকা, এখন বেচতেছি মনে করেন 800 টাকা। ন্যায্য মূল্যটা আগে পাইতাম না, এখন পাচ্ছি। অপরদিকে পরিবেশ বান্ধব এই ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা অল্প সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছেন। ঘরে বসে সুন্দরবনের পাকপাকালির ডাক, বনের গহীনে প্রবেশ না করেও অপর সৌন্দর্য উপভোগ করতে পারছেন তারা। এছাড়া পর্যটনকে কেন্দ্র করে সুপেয় পানি, চিকিৎসা সেবা, শিক্ষা সহযোগিতা পাচ্ছে বন সংলগ্ন জনপদের বাসিন্দারা। ইকোটাকে বাঁচিয়ে রাখার যে একটা প্রাণপণ চেষ্টা, সেটাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমার। রিসোর্টগুলো হওয়ার ক্ষেত্রে আমি যতটুকু মনে করবো যে আমাদের এলাকার মানুষের ক্ষতির থেকে লাভের সংখ্যায় বেশি হয়েছে। ট্যুরিজমটা বর্তমান সময়ে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্যুরিজম। তো এইটাকে আরও বাংলাদেশের এই সেক্টরটাকে আরও উন্নতভাবে বা আরও এগিয়ে নিয়ে যেতে আসলে প্রত্যেকটা বিভাগেরই সমন্বয় প্রয়োজন। এদিকে বনের ওপর চাপ কমছে জানিয়ে এসব কটেজ রিসোর্টকে ইতিবাচক হিসেবে দেখছে বন বিভাগও। বনের জন্য আমি বলবো যে অনেকাংশে ভালো হয়েছে। ফরেস্টের উপরে কিন্তু ওই যে মানুষের যে দর্শনার্থীদের চাপ, সেটাও একটু কমবে বা ডাইভার্ট হবে বলে আমি মনে করি। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা, খুলনার বাণীসান্তা, কৈলাসগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অন্তত 23টি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন ঘেঁষা এ জনপদের আর্থসামাজিক পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন বনের সুরক্ষা। সেক্ষেত্রে বন, পরিবেশ, পর্যটন সহ সব বিভাগের সমন্বিত উদ্যোগ ও যথাযথ নীতিমালা পরিবেশ বান্ধব এই পর্যটন খাতকে আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা অংশীজনদের। দাকপের ঢাংমারি থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। হজ যাত্রীর পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে। সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় 2025 সালের হজ মৌসুমের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে 15 বছরের কম বয়সী কেউ হজ পালনে অংশ নিতে পারবেন না। বুধবার সৌদি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশনা জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে যেসব মুসল্লি হজে যেতে ইচ্ছুক তাদের পাসপোর্ট অনুযায়ী বয়স 15 বছরের বেশি হতে হবে। বাংলাদেশ সহ সব মুসলিম দেশের সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি সরকার যে কোনো সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো রিজন থাকে। এটা যাতে যাদের উপরে হজ খরচ হয়েছে তারা নির্বিঘ্নে হজ পালন করতে পারে এই সুবিধার্থে, প্লাস গরমের দিকটা বিবেচনা করে হয়তো বা সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে 15 বছরের নিচে বাচ্চাদের হজ নিরুৎসাহিত করেছে। এই সিদ্ধান্ততে আমি বাংলাদেশ হিসাবে স্বাগত জানাই। সৌদি সরকারের এই সিদ্ধান্ত হজ ব্যবস্থাপনার দিক থেকে যুক্তিসঙ্গত বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হজ পালন করতে গিয়ে অভিভাবকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটি তাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন প্রবাসীরা। সৌদি সরকারের এবছরের যে উদ্যোগ, যে 15 বছরের নিচের যে শিশুরা আসলে দেখা যাচ্ছে যে হজের মৌসুম প্রচন্ড গরম থাকে, ওই গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের হজে বিঘ্নিত হয়, হজ করতে বিঘ্নিত হয়। তো সৌদি সরকারের
এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে 15 বছরের নিচে শিশুরা যেন না আসে এ ব্যাপারে উৎসাহিত করেছে সৌদি সরকার যে আইন করেছে। আমি মনে করি এটা যথোপযুক্ত। 2025 সালের হজ মৌসুমের জন্য প্রাক নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম পবিত্র মক্কায় হাজিদের জন্য বাড়ি ভাড়া সহ সব কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ যাত্রীদের কোটা 1,27,000-এর বেশি থাকলেও সরকারি বেসরকারিভাবে হজ পালনে যাবেন প্রায় 85,000 মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ। এবার মার্কিন পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা। যুক্তরাষ্ট্রের $2,080 কোটি মূল্যের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপের করেছে ইইউ। আগামী মাস থেকেই এটি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। অন্যদিকে $2,000 কোটি মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছে কানাডা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণার পরই এমন পদক্ষেপ নিল ইইউ ও কানাডা। বিভিন্ন দেশের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় তীব্র হচ্ছে বাণিজ্য যুদ্ধ। বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে এই সিদ্ধান্তের লক্ষ্য মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। এবার যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের $2,800 কোটি মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। এই শুল্ক আগামী মাস থেকে কার্যকর হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা $2,000 কোটি মূল্যের পাল্টা শুল্ক ঘোষণা করেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে শুল্ক নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নানান পদক্ষেপ বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের এমনভাবে অস্থির করে তুলেছে যে এর ধাক্কায় যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি আরও পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মালদ্বীপে কর্মী ভিসা আংশিকভাবে চালু রয়েছে। সরকারি সেক্টরে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়ার পর এবার বেসরকারি নিয়োগকারীদেরও অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন খন্দকার ওমর ফারুক। দীর্ঘ বিরতির পর 2023 সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর 2024 সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষা নীতি গ্রহণ করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করে দেশটি। কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে 17,039 জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকে বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ভিসার দাম যদি আপনাদের কাছ থেকে 1,80,000 বা 2 লক্ষ টাকার উপরে বলে, তো মনে করবেন যে আপনার সাথে ধোঁকা হবে, নিশ্চিন্তে ধোঁকা হবে আপনার সাথে। এর আগে 2 মাসের জন্য ভিসা খুলছিল, খোলার পরে নামে বেনামে অসংখ্য লোক আসে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছিল। এদের সরকারের সেগুলো দেখতে পেয়ে পুনরায় ভিসা বন্ধ করে দেয়। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো 10 জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বাংলাদেশি শ্রমিক যদি এই দেশে বেশি আসে সেক্ষেত্রে আমাদেরও লাভ, দেশেরও লাভ। আলোচনার মাধ্যমে আরও সুবিধা আমাদেরকে দিয়ে যারা অবৈধ আছে তাদেরকে যেন আরও একটু বৈধ করে ভালো ভালো প্রতিষ্ঠানে যত কাজ দেয়। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আপনি আসার পূর্বেই আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটি যাচাই করবেন এবং আপনার কোথায় কাজ, কত ঘন্টা কাজ, কি কাজ করতে হবে সেটি সম্পর্কে আপনি জেনে বুঝে তারপরে আসার সিদ্ধান্ত নেবেন। কোনোভাবেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্যত্র কাজ করা যাবে না, বা ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো কিছুই নাই। এদিকে অপারেশন কুরাঙ্গি নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে। এর মধ্যে 7,375 জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল সহ 6,315 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, মালদ্বীপ। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কথা লিখেছেন রিয়াদ। এর আগে 2021 সালে টেস্ট এবং গেল বছর টি-20 থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ।
একজন মাহমুদুল্লাহর জন্ম একদিনে হয় না। বাংলাদেশের মতো দেশে যুগ যুগান্তরেও পাওয়া যাবে কিনা তা নিয়ে বহু সংশয়। 17 বছরের ক্যারিয়ার চারটিখানি কথা নয়। এর মাঝে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। অনেক সময়ই শিকার হয়েছেন নোংরা পলিটিক্সের, সেটা দল থেকে ছুঁড়ে ফেলার। এখন চাইলেই কেউ আর এটা করতে পারবে না, কারণ প্রিয় দলটাকেই যে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বর্ণনা করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে 10 বছর আগে এডিলেইডে। অ্যান্ডারসন, ক্রিস জর্ডানদের বিপক্ষে শুয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছিলেন তিনি। 103 রানের মহাকাব্যে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট। বিশ্বকাপে লাল সবুজের ওটাই সেরা সফলতা, যা এসেছিল মাহমুদুল্লাহর হাত ধরে। এমন আরো বহু ইনিংসের মালিক তিনি। কখনো সেখানে 3 অঙ্কের ম্যাজিক ফিগার, আবার কখনো সামান্য কিছু রানের অসামান্য অবদান। সবসময় চুপচাপ স্বভাবের ক্রিকেটার, প্রয়োজনে প্রতিপক্ষের জন্য বড্ড নিষ্ঠুর। আর তাই ভালোবেসে ভক্তরা ডাকা শুরু করলেন সাইলেন্ট কিলার। প্রিয় ক্রিকেটটাও তিনি ছেড়ে গেলেন নিঃশব্দে, চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই। বিদায় বেলায় একটু আবেগী মাহমুদুল্লাহ। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই যে তার পক্ষে করা সম্ভব হয়নি, সেটার আক্ষেপ প্রকাশ করেছেন সোজা সাপটা ভাষায়। প্রিয় লাল সবুজ জার্সি মিস করবেন, সেটা মুখে না বললেও প্রকাশ করেছেন ছেলের আবেগের মধ্য দিয়ে। মেনে নিয়েছেন রূঢ় বাস্তবতা, যেখানে আবেগের কোনো ঠাঁই নেই। তবে একটা জায়গায় সমীকরণ মেলাতে পারেননি তিনি, মাশরাফি, তামিম, মুশফিকদের মতোই। মাঠ থেকে বিদায় বলার কঠিন সাহসটা দেখাতে পারেননি এই অলরাউন্ডার। অবসর নিয়ে একটা ভুল সংস্কৃতিতে দেশের ক্রিকেট, সেই বলয় ভাঙতে পারেননি তিনিও। স্টেডিয়াম ভর্তি দর্শকের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় বলার রীতিটা অনুপস্থিত থাকলো রিয়াদের বেলায়ও। গেল কদিন থেকেই মাহমুদুল্লাহর অবসর নিয়েছিল কানাঘোষা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা নিয়ে উঠে প্রশ্ন। এসব কিছুর মোক্ষম জবাব দেওয়ার উপলক্ষ তিনি পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু পারেননি। ব্যর্থ হয়েছিলেন চরমভাবে। তখনও উপলব্ধির বাইরেই ছিলেন তিনি। কে জানে, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে না ভেসে গেলে হয়তো গল্পটা হতো ভিন্ন। এস এম ইকবাল, সময় সংবাদ। 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 239 ওয়ানডে, 144 টি20 ও 50 টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেড় যুগের এই পথচলায় টাইগার ক্রিকেট ভক্তদের অনেক আনন্দঘন মুহূর্তের উপহার দিয়েছেন এই সাইলেন্ট কিলার। নিজেও পার করেছেন অনেক চড়াই উতরাই। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে এবারের রিপোর্ট। সব শুরুরই শেষ আছে। একটা পর্যায়ে গিয়ে থামতে হয় সবাইকে, জায়গা ছেড়ে দিতে হয় আগামীর কাণ্ডারীদের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদও বুঝে গেছেন সময় শেষ তার। দেখতে দেখতে তো আর বেলা কম গড়ালো না। তবে টাইগার ক্রিকেটে রিয়াদের অবদান যুগ যুগ স্মরণ রাখবে পরবর্তী প্রজন্ম। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক দিয়ে পথ চলা শুরু। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াদ পার করেছেন 18 বসন্ত। অর্জনের পাল্লা ভারী না হলেও নীরবে নিবৃতে রিয়াদ টাইগার ক্রিকেট ভক্তদের উপহার দিয়েছেন কতই না আনন্দঘন মুহূর্ত। নিধাস ট্রফির সেই 6 কিংবা ওয়ানডে বিশ্বকাপের শতক। রিয়াদ থাকবেন দেশের কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। 2007 থেকে 2025 18 বছরের ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন 239 ওয়ানডে, টাইগার ক্রিকেটের হিসেবে যা চতুর্থ সর্বোচ্চ। মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিক, সাকিব ও তামিম। ওয়ানডেতে 34.46 গড়ে সাইলেন্ট কিলারের রানের সংখ্যা 5689, যেখানে 32 অর্ধশতকের সঙ্গে আছে 4টি শতক। 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব এই রিয়াদেরই। যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই জ্বলে উঠেছে রিয়াদের ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 102 রানের মহাকাব্যিক ইনিংস। তার বাকি 2 শতকও এসেছে আইসিসি ইভেন্টেই। দলের প্রয়োজনে 22 গজে বল হাতে দেখা গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। ওয়ানডেতে 82 উইকেট আছে এই অলরাউন্ডারের। এছাড়া 50 টেস্টে 5 সেঞ্চুরি সহ রিয়াদের রান সংখ্যা 2914, সঙ্গে আছে 43 উইকেট। ক্রিকেটের শর্টার ফরম্যাটে অনন্য সাইলেন্ট কিলার। 144টি টি20তে 2444 রানের পাশাপাশি 41টি উইকেট আছে মাহমুদুল্লাহ রিয়াদের।
2018 সাল থেকে 4 সাল 20 ওভারের ক্রিকেটে 43 ম্যাচে টাইগারদের নেতৃত্বে ছিলেন রিয়াদ, ছিলেন 6 টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক। ক্রিকেটে অম্লমধুর অভিজ্ঞতা দিয়েছেন অনেক। ভারতের বিপক্ষে তীরে এসে তরি ডোবানো সেই ম্যাচটা যেন এখনো চোখে ভাসে। তবে টাইগার ক্রিকেটে একজন মাহমুদুল্লাহ রিয়াদের যে অবদান তা কি কখনো ভোলা যাবে? ফাহিম ইসলাম, সময় সংবাদ। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। এমন ক্যারিয়ারের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। টাইগারদের অনেক জয়ে অবদান রাখায় রিয়াদকে কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। মিরাজ, হৃদয়, তানজিদ তামিমদের কাছে অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার, সেরা ফিনিশার, ভদ্র ক্রিকেটার, কত নামেই না ডাকা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে। কমাস আগেও জাতীয় দলে তাকে ঠিকঠাক মূল্যায়ন না করা নিয়ে সমালোচনা ছিল দেশের ক্রিকেটে। তবে শেষ বেলায় সেই রিয়াদই বনে গেছেন খলনায়ক। আক্ষেপ আর হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন 1.5 যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে। তার এই বিদায়ে আবেগঘন পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের অবসরের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টাইগারদের অনেক ম্যাচের জয়ে বড় অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। বলেছেন সাইলেন্ট কিলার নয়, বন্ধু মহলে তাকে ডাকতেন পেইন কিলার নামে। জাতীয় দলে থাকাকালীন রিয়াদের সঙ্গে প্রায় খুনছুটিতে মারতে দেখা যেত তামিম ইকবালকে। রিয়াদকে নিজ এবং দলের জন্য বড় অনুপ্রেরণা মনে করেন খান সাহেব। এমন আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তানজিদ তামিমের কাছেও বড় অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। জুনিয়রদের কাছে রিয়াদ ভিন্ন ধরনের মানুষ, যে কোনো সমস্যায় পাশে পাওয়া যায় তাকে। মিরাজও সমস্যায় পড়লে ছুটে যেতেন রিয়াদের কাছে। এমন একজন মানুষের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন মিরাজ। মাহমুদুল্লাহর ক্যারিয়ারে 4 সেঞ্চুরি, 4টাই আইসিসি ইভেন্টে। তার হাত ধরে একাধিক হেরে যাওয়া ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এমন একজন ক্রিকেটারকে সত্যিকারের কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। তার সঙ্গে খেলা প্রতিটা ম্যাচই তাসকিনের কাছে অনেক সম্মানের। মুশফিকের পর মাহমুদুল্লাহ, পরপর দেশের 2 নক্ষত্রের বিদায়ে কষ্ট পেয়েছেন সতীর্থ ইমরুল কায়েসও। দুজনের সঙ্গেই ড্রেসিং রুম শেয়ার করেছেন দীর্ঘদিন। তাদের ধৈর্য ও দেশের ক্রিকেটের প্রতি নিবেদন সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতীয় দলের সাবেক ওপেনার। এছাড়া রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান সহ অনেকেই রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়েছেন তার ভবিষ্যতের জন্য শুভকামনা। তামিম হোসেন, সময় সংবাদ। ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এবার 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে আগেভাগেই পরিকল্পনা সাজাতে চায় বিসিবি। দলের লক্ষ্য ঠিক রাখতে এখন থেকেই কাজ শুরু করবে বলে জানান ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে শিগগিরই কোচিং প্যানেল সহ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। আইসিসির যে কোনো ইভেন্টের আগে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই চুপসে যায় টাইগারদের পারফরমেন্স। ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, সব টুর্নামেন্টেই বাংলাদেশের একই দশা। তবে এবার 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে আগেই পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফ্রিকা মহাদেশে যাওয়ার আগে কোনো ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই দলের লক্ষ্য ঠিক রাখতে এখন থেকেই কাজ শুরু করতে চায় বাংলাদেশ। 3 মাস পরে আমরা কি খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ। আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা 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 রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে, সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব।
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ হেড কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। চুক্তির মেয়াদ শেষ হলেও সাবেক উইন্ডিজের সঙ্গে মেয়াদ বাড়ানোর কথা শোনা যাচ্ছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ডিং কোচ ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। তাই সব মিলিয়ে কোচিং স্টাফে কে কোন দায়িত্বে আসবেন তা নিয়ে আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। খুব শিগগিরই কোচিং স্টাফ সহ অধিনায়কের নাম ঘোষণা আসবে বলে জানান ক্রিক অপারেশনসের চেয়ারম্যান। কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে। এদিকে সেন্ট্রাল কন্ট্রাক্টে মাহমুদুল্লাহ রিয়াদের থাকা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই সাইলেন্ট কিলার, যার ফলে 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে কেবলই তরুণদের নিয়ে ভাবনায় বিসিবি। ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এমন একটা কিছু ছিল। সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় এসেছে 2027-এর প্রস্তুতি নেবার, এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। বাংলাদেশি ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এনওসি দেওয়া নিয়ে সবসময় বিতর্কের মুখে পড়তে হয় বিসিবিকে। তবে পিএসএল কিংবা আইপিএল সামনে রেখে এখনও কেউ এনওসি চায়নি বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সময় স্বল্পতার কারণে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছাড়াই দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে বরণের পরিকল্পনা বাফুফের। আগামী 17 মার্চ বাংলাদেশে পা রাখলেও বাফুফে তাকে ক্যামেরার সামনে আনতে চায় 19 মার্চ। একই দিন দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা। এদিকে শুধু হামজা কিংবা ফাহমিদুলেই সীমাবদ্ধ থাকতে চায় না বাফুফে। জুনে আরও 14 প্রবাসী ফুটবলার ট্রায়ালে অংশ নেবে বলে জানান সহ-সভাপতি ফাহাদ করিম। দেশের ফুটবল কাঁপছে হামজা জ্বরে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকাকে দেখতে মুখিয়ে পুরো দেশ, কিন্তু তাকে নিয়ে কি পরিকল্পনা বাফুফের? ভক্ত হৃদয়ে এমন প্রশ্ন ঘুরপাক খেলেও খুব একটা সুখবর নেই, সেটা সময় স্বল্পতার জন্য। জানা গেছে 17 মার্চ বাংলাদেশে পা রাখবেন হামজা। প্রথম দিনটা নিজের বাড়িতে কাটিয়ে 18 তারিখে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 19 মার্চ অফিসিয়াল ফটো সেশনের পর টিম হোটেলে গণমাধ্যমের সামনে আসবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। এরপর সন্ধ্যায় প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেবেন দলের সঙ্গে। ওরা তো স্ট্রেট চলে যাবে ক্যাম্পে, অর্থাৎ মানে দে উইল গো টু ইন্টারকন্টিনেন্টাল, সো যেখানে পুরো টিম আছে। আর যখন উনি টিমের ভিতরে হি বিকামস এ পার্ট অফ দ্য টিম, তখন কিন্তু আপনার বুঝতে হবে ইট ইস কোচ ডেডিকেটেড, হেড কোচ যেভাবে তাদেরকে নিয়ে প্ল্যান করবে। সো ওখানে আর এক্সট্রা কোনো কিছু করার সুযোগ আমাদের নাই। আমাদের যেটা নর্মাল ফর্মালিটিস, আমাদের একটা অফিসিয়াল টিম ফটোশ্যুট, প্লেয়ার্স শ্যুট, সেটা হবে। এটা সবার সাথেই হবে, ওনারটাও হবে। প্রেস মিট অফকোর্স, এটা তো হতেই হবে। সো ওখানে উনি থাকবেন ইনশাআল্লাহ। অ্যান্ড আফটার দ্যাট দে উইল গো ফর দ্য ট্রেনিং। সো যেটা আমি বললাম যে আনুষ্ঠানিকতা কিংবা স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করার উইন্ডোটা আমাদের খুবই শর্ট। আর যতটুকুই আছে উনি তখন টিমের সাথে থাকবেন, উনি কিন্তু একজন প্রফেশনাল প্লেয়ার। সো আমি শিওর উনিও চাইবেন যে কোচ এবং রেস্ট অফ দ্য টিমমেটের সাথে ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করার জন্য। এদিকে শুধু হামজা কিংবা ফাহমিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলাররাই নয়, লাল সবুজের জার্সি গায়ে তুলতে মুখিয়ে একদল তরুণ। ডেনমার্কের একাডেমিতে খেলা 14 জন ফুটবলার আগামী জুনে ট্রায়ালে অংশ নেবে বলে জানান বাফুফের সহ-সভাপতি। জুন মাসে ওনারা আমরা অ্যাটলিস্ট 14 জন মোটামুটি এখন কনফার্ম হয়েছে, আরও বেশি হতে পারে ইনশাআল্লাহ। একটা পুল অফ প্লেয়ার্সরা বাংলাদেশে আসার প্ল্যান করছে। মূলত তাদেরকে কোঅর্ডিনেট করছে ডেনমার্কে থাকেন আমাদের একজন বাংলাদেশি ইয়াং ল্যাড। ওনার একটা ছোট্ট কোম্পানি আছে, হি হ্যাজ হিজ ওন এন্টিটি, স্পোর্টস মার্কেটিংয়ে উনি কাজ করে, বাট ইজ ভেরি স্পোর্টস প্যাশনেট এবং সত্যিকার করতে দেশপ্রেমিক। মানে উনি খুব চান যে এনারা যেন এসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, উইচ ইজ ভেরি এনকারেজিং। তো আমি নিজের ওর সাথে সরাসরি যোগাযোগ করেছি এবং হি ইজ লাভলি চ্যাপ আই মাস্ট সে। এবং আপনি জেনে খুশি হবেন যে ওনারা যে আসছেন জুন মাসে, সবাই কিন্তু নিজের খরচেই আসছেন। এই ধরনের যারা ইয়াং ট্যালেন্ট বাংলাদেশের বাইরে আছে তাদেরকে আমরা স্কাউট করতে চাই, তাদেরকে আমরা ট্রায়াল দিতে চাই। ওখান থেকে যারা আমরা মনে করবো, মানে আমাদের বলতে আমাদের টেকনিক্যাল টিম মনে করবে যে দে আর গুড ক্যান্ডিডেটস ফর ফিউচার ন্যাশনাল টিম, আমরা তাদেরকে প্রথমত আন্ডার 23 টিমে কিংবা আন্ডার 21 কিংবা আন্ডার 19 টিমে আমরা সুযোগ দিতে চাই। ওখানে যদি ওরা ভালো পারফর্ম করে, দেন উই ওয়ান্ট টু মুভ দেম টু দ্য ন্যাশনাল টিম। প্রবাসী ফুটবলারদের এমন আগ্রহী হয়ে ওঠা দেশের ফুটবলকে নতুন আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক জয় নারী ফুটবলে আরও দায়বদ্ধতা বাড়িয়েছে। নিজ জেলা সাতক্ষীরায় পাওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে এমনটাই জানান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফইদা খন্দকার। নারী ফুটবলের কঠিন সময়ে নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। শুরুটা কঠিন হলেও ধাপে ধাপে দলকে সাফল্য উপহার দিতে চান আফইদা। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সাতক্ষীরায় অনেকবারই এসেছেন আফইদা খন্দকার প্রান্তি, তবে এবারের ফেরাটা একটু আলাদা। চারপাশে প্রিয়জনদের হাসি মুখ, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে। বাড়ি ফেরার পর আরও চমক অপেক্ষা করছিল আফিদার জন্য। বর্ণিল আয়োজন আর হৃদয় উজাড় করা ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন সাফজয়ী এই ফুটবলার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট সাফ জয় করা নারী ফুটবল দল কদিন আগেই পেয়েছে 21শে পদক। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেওয়া হয় সাফজয়ী স্বর্ণকন্যাদের হাতে। গর্বিত সে দলের সদস্য আফিদাও। এমন অর্জনের পর ছুটিতে বাড়ি ফেরা এই ফুটবলারকে বরণে জড়ো হন পরিবার ও সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষগুলো। 21শে পদক জয়ে দেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে আরো ভালো কিছু করার দায়বদ্ধতা বেড়েছে আফিদার। তাকে নিয়ে গর্বিত পরিবার ও সাতক্ষীরাবাসীও। আশা করি নাই যে আমরা 21শে পদক পাবো বা আমি পাবো এভাবে। এটা ভেবে খুবই ভালো লাগছে যে এই অল্প বয়সে এত বড় একটা পদক পাওয়া, এটা সৌভাগ্যের বিষয় আমার কাছে। এসছে একজন জাতীয় মহিলা টিমের সদস্য হিসেবে, আর আজকে বাড়ি এসছে একজন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসেবে। আসলে আমরা খুবই গর্বিত। এত আনন্দ, এত গর্বের, তো সেটা বলার অবকাশ রাখে না। আর ও যে ক্যাপ্টেন হয়েছে, এই জন্য আমরা কেন, সারা সাতক্ষীরাবাসী, সারা মানে বাংলাদেশ ব্যাপী সবাই আমরা খুব আনন্দিত। তার হাত ধরে টিম খেলে এসছে, একটা ম্যাচ খেলে এসছে এবং আশা করব অনেক ভালো করবে, সাতক্ষীরার মুখ উজ্জ্বল করবে। গেল কদিন ধরেই অস্থিরতা ছিল দেশের নারী ফুটবলে। কঠিন সময়ে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় আফিদার কাঁধে। অধিনায়কত্বের অভিযানে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে সুখকর অভিজ্ঞতা হয়নি তার। মধ্যপ্রাচ্যে 2 ম্যাচের দুটিতেই স্বাগতিকদের কাছে হেরে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে হারলেও হতাশ নন আফিদা। দলকে নিয়ে বড় স্বপ্ন তার। আফিদাকে দেখে ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে সাতক্ষীরার নারীদেরও। সময় পেলে আমরা ভালো প্র্যাকটিস করতে পারবো, অনেক দিন ধরে একসাথে খেলতে পারবো, অভিজ্ঞতা অর্জন করতে পারবো। তো অবশ্যই আমরা এশিয়ার ভেতরে ভালো কিছু করতে চাই। তো আস্তে আস্তে এগোবো আমরা, সাফিজ দিচ্ছি, তারপরে এশিয়াতে, তারপরে এশিয়ার বাইরে। ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে। বিশ্বকাপ খেলবো আমরা, বাংলাদেশ টিম। এই দোয়া করবেন সবাই। আপু যে ওইখানে গিয়ে নেতৃত্ব দিছে, সেটা দেখে সবাই অতিরিক্ত খুশি, অনেক খুশি, আমরা অনেক খুশি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপুর মতো যেন আমরা ওইখানে যাইতে পারি। 21শে পদক পেয়েছে আফিদা আপু, তাই জন্য আমরা অনেক খুশি। ঈদের ছুটিতে বাড়ি এলেও নিজের অনুশীলন চালিয়ে যেতে চান আফিদা। সামনে যে অপেক্ষা করছে আরো কঠিন পথ। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর শারীরিক অবস্থার অবনতি। একদিনে 4 বার বন্ধ হার্টবিট, কমছে রক্তচাপ। দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী। হজে যেতে পারবে না 15 বছরের কম বয়সীরা। শিশুদের সুস্থতা ও নিরাপত্তা ভাবনায় সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত ইতিবাচক বলছেন প্রবাসী বাংলাদেশিরা। শাহজালাল বিমানবন্দরে বসছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক সিস্টেম। মে মাসের মধ্যেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু। দক্ষভাবে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং ঘরে বাইরে মশার রাজত্ব। খুলনায় প্রতি বছর কোটি টাকা খরচেও মিলছে না সুফল। ক্ষুব্ধ নগরবাসী। জনবল সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।